ফিরে এলাম বিরতির পর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি লাগু হয়েছে 27 আগস্ট থেকে। তা কার্যকর হওয়ার আগে ভারতীয় তেল কোম্পানিগুলি রাশিয়া থেকে কম মূল্যে যথাসম্ভব অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করেছে। এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান তেল আমদানি থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি লাগু হচ্ছে 27 আগস্ট থেকে। তা কার্যকর হওয়ার আগে ভারতীয় তেল কোম্পানিগুলি রাশিয়া থেকে কম মূল্যে যথাসম্ভব অপরিশোধিত তেল আমদানির চেষ্টা চালিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান তেল আমদানি থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মুকেশ আম্বানি সত্ত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রাশিয়া ভারতীয় বাজারে নিজেদের প্রভাব দ্রুত বাড়ায়। 2021 সালে যেখানে ভারতের অপরিশোধিত তেল আমদানির মাত্র 2% ছিল রাশিয়ার, গত 42 মাসে তা গড়ে 32% পৌঁছেছে। 2025 সালে জুনের রেকর্ড 45% আমদানি রাশিয়া থেকে এসেছে, অর্থাৎ ভারতের বাইরে থেকে আমদানি হওয়া প্রায় প্রতি 2 ব্যারেলের মধ্যে একটি এসেছে রাশিয়া থেকে। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে আরও বলা হয়, এই পুরো আমদানির মধ্যে দুটি বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রাশিয়ার রসনেফট পরিচালিত নায়ারা এনার্জি 40% বেশি শেয়ার রয়েছে। শুধু এই দুটি সংস্থায় 2025 সালে এই পর্যন্ত দৈনিক গড়ে 8,81,000 ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে। অন্যদিকে 7টি ভারতীয় আমদানিকারীর মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তুলনামূলকভাবে অনেক কম সুবিধা পেয়েছে, কারণ তাদের দেশীয় বাজারে নিয়ন্ত্রিত মূল্যে জ্বালানি সরবরাহের দায়িত্বও রয়েছে। রিপোর্ট অনুযায়ী রিলায়েন্সের জামনগর রিফাইনারি একাই দেশের সবচেয়ে বড় সুবিধাভোগী। জুন 2025-এ রিফাইনারির দৈনিক 1.36 মিলিয়ন ব্যারেল প্রক্রিয়াকরণ ক্ষমতার মধ্যে 7,46,000 ব্যারেলই এসেছে রাশিয়ান তেল থেকে, যা মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি। জামনগরের মোট উৎপাদনের প্রায় 67% রপ্তানি হয়েছে, মূলত ইউরোপ এবং এশিয়ার বাজারে। রিলায়েন্স একাই দেশের মোট জ্বালানি রপ্তানির 71% সামলেছে। ওএনজিসি সহ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দেশীয় বাজারের জন্য নিয়ন্ত্রিত দামে জ্বালানি সরবরাহে বাধ্য হওয়ায় তারা আন্তর্জাতিক বাজারে ততটা লাভ তুলতে পারেনি। অন্যদিকে রিলায়েন্স ও নায়ারা মূলত ডিজেল, জেট ফুয়েলের মতো মিডল ডিস্টিলেট রপ্তানি করে বিপুল মুনাফা অর্জন করছে। শুধু এই দুই সংস্থায় চলতি বছরে ভারতের মোট জ্বালানি রপ্তানির 81% সামলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হওয়ার পর ডিসকাউন্টেড রাশিয়ান তেলের সরবরাহে পরিবর্তন আসতে পারে। তবে আপাতত ভারতের বেসরকারি রিফাইনারিগুলি রাশিয়ার সঙ্গে এই বাণিজ্যের প্রধান সুবিধাভোগী হিসেবে নিজেদের অবস্থান মজবুত রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্কের বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে সেই শুল্ক হার কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল আমেরিকা। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে আরও 25% শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকেই সেই শুল্ক হার কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল আমেরিকা। বুধবার ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের কর্তা তথা মার্কিন ট্রেজারি সচিব স্কট বলেন, আমরা ভারতের সঙ্গে খুব শীঘ্রই সহাবস্থানে আসব। এক মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্কট বলেন, লিবারেশন দিবসের পরেই ভারতের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা শুরু হয়। আমি ভেবেছিলাম মে বা জুন মাসের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে, কিন্তু তা হয়নি। আমরা ভেবেছিলাম অন্যান্য দেশগুলির সঙ্গে চুক্তির আগেই ভারতের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে যাবে। আমার মনে হয় রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে মুনাফা লাভের বিষয়টিকে নয়াদিল্লি বেশি প্রাধান্য দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্পর্ক খুবই জটিল, তবে কোনোভাবেই তিক্ত নয়।
ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমি মনে করি দিনের শেষে আমরা সহাবস্থানে আসব। স্কট আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটতিপূর্ণ দেশ। যখন দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিভেদ দেখা দেয় তখন ঘাটতিপূর্ণ দেশটি লাভবান হয়। উদ্ধৃত দেশটিরও উদ্বিগ্ন হওয়া উচিত। ভারতীয়রা আমাদের কাছে পণ্য বিক্রি করেছে, তাদের শুল্ক খুব বেশি এবং তাদের সঙ্গে আমাদের ঘাটতিও অনেক বেশি। উল্লেখ্য, মার্কিন শুল্কবানের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন কেন্দ্রগুলিতে। জানা যাচ্ছে, শুল্কর কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপার্ট অর্গানাইজেশনের সভাপতি এস.সি. রালহান বলেন, বিপুল পরিমাণে এই শুল্ক চাপানোর জেরে ত্রিপুরা, নয়ডা, সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম, বাংলাদেশের মতো প্রতিযোগীদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়ছে ভারত। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট এবং অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি। ট্রেড থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অনুমান 2025-26 সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় 43% কমে $87 বিলিয়ন থেকে $49 বিলিয়ন দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে হামলায় 3 জনের মৃত্যু হয়েছে, বন্দুকবাজও মারা গিয়েছে বলে খবর। এখনো স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। অন্তত 20 জন গুরুতর আহত। গোটা ঘটনার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজর রাখছেন বলেও জানা গিয়েছে। ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে হামলায় 3 জনের মৃত্যু হয়েছে, বন্দুকবাজরাও মারা গিয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল। এখনো ওই স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। অন্তত 20 জন গুরুতর আহত হয়েছিল ওই ঘটনায়। গোটা ঘটনার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজর রাখছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বন্দুকবাজকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। রবিন ওয়েস্টারম্যান নামে 23 বছর বয়সী ওই রূপান্তরকামী 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল মিনিসোটা প্রদেশের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে। তার সঙ্গে ছিল একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। ইউটিউবে রবিন ডব্লিউ নামে একটি চ্যানেল ছিল ওই ওয়েস্টম্যানের। একটি ভিডিওয় প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ম্যাগাজিন দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও ওই চ্যানেলটি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে সমাজ মাধ্যম কর্তৃপক্ষ। ট্রাম্পের রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেতা লরা লুমার এই সংক্রান্ত কিছু আগ্নেয়াস্ত্রগুলির ছবিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। লুমার জানিয়েছেন, ওই আগ্নেয়াস্ত্রগুলি মিনিয়াপলিসের স্কুলে হামলাকারী ওয়েস্টম্যানের। আগ্নেয়াস্ত্রগুলির গায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি লেখা আছে। এছাড়াও ভারত এবং ইসরায়েলের বিরোধী কিছু মন্তব্যও লেখা রয়েছে ওই আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিনের গায়ে। ম্যাগাজিনের গায়ে লেখা আছে, ডোনাল্ড ট্রাম্পকে খুন করো, ট্রাম্পকে এখনই খুন করো, ইসরায়েলের পতন হতেই হবে, পুড়িয়ে দাও ইসরায়েলকে। আবার একটি আগ্নেয়াস্ত্রের গায়ে লেখা ছিল, ভারতে পরমাণু বোমা ফেলো। ওই লেখা সহ আগ্নেয়াস্ত্রের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে রিপাবলিকান দলের নেত্রীর দাবি, ভারত বিরোধী এবং ইহুদি বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিল হামলাকারী। আগ্নেয়াস্ত্রর গায়ে লেখাগুলি থেকে তা স্পষ্ট বলে মনে করছেন তিনি। প্রসঙ্গত 2020 সাল পর্যন্ত ওয়েস্টম্যানের নাম ছিল রবার্ট। পরে তিনি নিজে মহিলা হয়েছেন। রবার্ট থেকে তিনি হয়েছেন ওয়েস্টম্যান। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়েস্টম্যান নিজেকে রূপান্তরকামী বলে দাবি করেন। হামলাকারী রাইফেলের ম্যাগাজিন ট্রাম্পের খুনের হুমকির কথাও লেখা রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার আমেরিকার স্কুলে ওই এলো পাথারি গুলিবর্ষণে 2 জন শিশুর মৃত্যু হয়েছে, জখম আরো 17। তাদের মধ্যে 14 জনের বয়স 6 থেকে 15 বছরের মধ্যে। স্কুলে হামলার কিছু সময় পরে অদূরে গাড়ি পার্ক করার জায়গা থেকে উদ্ধার করা হয় আততায়ীদের দেহ। পুলিশ সন্দেহ করবার পরে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী করে। আমেরিকার এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে অন্যান্য দেশেও। হাই নিউজ নেটওয়ার্ক।
বাংলাদেশের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ। একাধিক দাবি নিয়ে ইউনূসের বাসভবন অভিযান ছাত্রদের। ইউনূসের বাসভবন অভিযান রুখতে নিষ্ঠুর পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে দাবি আন্দোলনকারী ছাত্রদের। ফের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। এবার ঢাকার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউনূসের পুলিশের ব্যাপক সংঘর্ষ। বিক্ষোভকারীদের হাঁটাতে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল আইন রক্ষকরা। একাধিক দাবিতে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথেই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই সময় পুলিশ ছাত্রদের বেপরোয়াভাবে মারধর করে অভিযোগ ছাত্রদের। ক্ষুব্ধ ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন। বুধবার দুপুর 1:45 নাগাদ ঢাকার হোটেলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। একই সঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রমনা বিভাগের ডিসি মাসুম আলম জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। সকালে 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে নিজেদের দাবি জানান আন্দোলনকারী ছাত্ররা। স্লোগান দিতে থাকে। এর জেরে রাস্তায় যানজট তৈরি হয়। এই সময় শিক্ষার্থীরা দুপুর 1টার মধ্যেই তাদের দাবি মেনে নির্দেশিকা জারির আলটিমেটাম দেন, না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা। তাদের স্লোগানের মধ্যে রয়েছে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, কোটা না মেধায়, মেধায় মেধায়, সবার মুখেই এক বয়ান। ডিপ্লোমা টেকনিশিয়ান অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই। কোটার নামে অবিচার বন্ধ করো। কোটা প্রথা ভেঙে দাও। মেধাবীদের অধিকারও ফিরিয়ে দাও। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবি হল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে না দেওয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নতি না করা ও 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়া। এদিকে আন্দোলনরত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি দেওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি সমস্যার সমাধান করবে বলে জানিয়েছে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান আশ্বাস দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্ত। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।